রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। অবশ্যই আমার মনে হয় যে শূন্যস্থান পূরণ করা এত সহজ না, এবং আবার সহজও যদি পরিকল্পনা ভালো হয়। আপনি যদি দেখেন, আমার কাছে মনে হয়, আমার অভিজ্ঞতা বলে যে আমাদের যে আমরা বলি যে পঞ্চপাণ্ডবের যারা অনেকে অফিসিয়ালি হয়তো সরে গেছেন, আনঅফিসিয়ালি হয়তো সরে গেছেন, কিন্তু আমার মনে হয় যে ইনারা হয়তো আরও 3-4 বছর আগে হয়তো সরে যেতেন যদি আমাদের পিছন থেকে যদি কেউ প্লেয়াররা যদি পুশ করতেন পারফরমেন্স দিয়ে। সেই পুশটা কিন্তু কখনোই ছিল না। মানে অন্যান্য দেশে যেমন থাকে না, যেমন আপনি অস্ট্রেলিয়া দেখবেন যে কত নতুন নতুন প্লেয়ার পুশ করে ভালো ভালো প্লেয়ার চলে এসছে। দেখবেন যে অনেক বড় বড় প্লেয়ার হয়তো সরে গেছে। ইন্ডিয়াতে দেখবেন যে এই যে রোহিত শর্মা, বিরাট কোহলির পিছন থেকে কিন্তু নাড়া দিচ্ছে যে সবাই চিন্তা করছে কবে সরবে। তো এই চ্যালেঞ্জিংটা ছিল না আমাদের কখনোই, যার জন্য আমার মনে হয় যে আমাদের সিনিয়র প্লেয়াররা লম্বা সময় কন্টিনিউ করে গেছেন। এখনও আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক রহিম মাঠে নামলে অন্যান্য খেলোয়াড় যেগুলো আছেন তাদের তুলনায় বেটার পারফর্মার। তো তারা তো যখন দেখছে যে আমরা বেটার পারফর্মার, তারা হয়তো চিন্তা করছেন আরও খেলি। এই খেলাটা অনেক দিন ধরে তারা খেলে যাচ্ছেন এবং তারা এনজয় করছেন, প্রবলেম হচ্ছে না। কিন্তু পিছন থেকে যে ব্যাকআপ প্লেয়ার এসে পুশ করবে, যে কোয়ালিটি প্লেয়ার তার চেয়ে বড় আরও ইমপ্রুভ করে আসবে, সেই ব্যাকআপটা নাই আমাদের। তো আমার কাছে মনে হয় এখনও যে মাহমুদুল্লাহ রিয়াদের যে ব্যাটিং বা মুশফিক রহিম যে ধরনের ব্যাটিং করে এখনও নাই। আমরা মাঝে মাঝে একটা দুটো ইনিংস দেখি একটা প্লেয়ারের, আমরা হয়তো বলবো যে হ্যাঁ ব্যাকআপ হয়ে গেছে, কিন্তু দেখবেন যে একটা দুটো প্লেয়ারের একটা ইনিংস দেখবেন, তারপরে দেখবেন যে আবার 5 ম্যাচ নাই। কিন্তু মাহমুদুল্লাহ, মুশফিকদের একটা ছিল কি, একটা ধারাবাহিকতা ছিল যে তারা নিজেদেরকে সুন্দর ধারাবাহিকভাবে তৈরি করে নিয়ে আসছে। আর 17-18 বছর খেলা কিন্তু এটা নর্মাল ইজি না যে এই ইন্টারন্যাশনাল লেভেলে আপনি প্রত্যেকটা দেশের সাথে আপনি ভালো পারফর্ম করে এখানে আসছেন, খেলে যাচ্ছেন। অসম্ভব সুন্দর তার ক্যারিয়ার ছিল প্রত্যেকেরই, আমার কাছে মনে হয়। ভাইয়া, আমাদের যে আসলে মাঠের থেকে বিদায় নেওয়ার যে সংস্কৃতি, এটা কিন্তু আসলে গড়ে ওঠে না। আপনাদের সময় আমরা দেখিনি, আমরা ভাবছিলাম যে কমসে কম এই জেনারেশনটা যেটা, এইটাও আসলে এটা কবে হবে আপনার? আমি বলবো যে 100 ভাগ আমি বোর্ড ম্যানেজমেন্টের দোষ দেব। একটা হচ্ছে প্লেয়ারদেরও তো কিছু থাকে যে প্লেয়ারকে নিজেকে বুঝতে হবে। প্লেয়ার এখানে বুঝতে পারছে না, বিকজ প্লেয়ারকে তো কেউ পুশ করছে না। পিছন থেকে পারফর্মাররা এসে যে পুশ করবে, যেটা আমি বলছিলাম, সেই পুশটার জন্য প্লেয়াররা চাচ্ছিল যে আরেকটু খেলি, আমি তো এনজয় করছি, আমি রান করছি। তো এটা ম্যানেজমেন্ট বলতে বলছে আমি টেকনিক্যাল টিম, যারা টিম সাজায়, তারা কিন্তু ধরেন সিলেকশন কমিটি, তারা কিন্তু 30-40টা প্লেয়ারকে নিয়ে চিন্তা করে বাংলাদেশ টিমে, দেখে যে কারা কোন সময় কতদিন পর্যন্ত ক্যারি করা যাবে, কার ইঞ্জুরির প্রবলেম আছে, কাকে বাদ দিয়ে নতুন প্লেয়ার রিপ্লেস নেব। সেটা কিন্তু আমার মনে হয় সিলেক্টররা পুরো ভিউটা দেখতে পারে। তো সিলেক্টরদের কাছ থেকে একটা সম্পর্ক থাকা উচিত ছিল, আমার কাছে মনে থাকে উচিত, যে কখন তুমি কোন সময় রিটায়ারমেন্টে যেতে চাও। আমি তোমাকে একটা হিংস দিচ্ছি যে আমরা ব্যাকআপ প্লেয়ার পেয়ে গেছি, নেক্সট 2টা সিরিজের মধ্যে তুমি ডিসিশন নাও, তোমার কাছে ছেড়ে দিচ্ছি, তুমি ডিসিশন নাও। আমরা কিন্তু তোমার 2 সিরিজ পরে অন্য একটা প্লেয়ারকে আমরা তোমার জায়গাতে খেলাবো এবং তাকে নেক্সট 10 বছর 15 বছরের জন্য চিন্তা করছি আমরা। এই যে হিংসটা দেওয়া, এটা সুন্দর, মানে কী বলবো, সম্পর্কের মাধ্যমে যদি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় প্লেয়াররা কিন্তু একটা সময় পেতো এবং তারা একটা ডিসিশন নিতে পারতো। এবং পিছন থেকে তারা হয়তো ম্যানেজমেন্ট হয়তো বলে দেবে যে তুমি ডিসিশনটা নিবা যখন আমাদেরকে জানিয়ে, আমরা তোমার জন্য একটা সুন্দর মঞ্চ তৈরি করে, এই মঞ্চে তুমি ডিসিশন দিবা, তুমি দেখবা, আমরা কিন্তু একটা সময় তোমাকে সুন্দর তৈরি করে দেবো। এইভাবে কিন্তু হতে পারে, বা এইভাবেই সব দেশ করে। এটা আমাদের দেশে আমার মনে হয় পিছন থেকে এভাবে কেউ বলেন। আমি বলবো যে 100%-এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বলবো যে আমাদের বোর্ড ম্যানেজমেন্টের কালচারটা ডেভেলপ করতে হবে, আমরা বোর্ড পক্ষ থেকে। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, 27 বিশ্বকাপের প্রস্তুতি কি এখন থেকে নেওয়া উচিত নাকি? আমার মনে হয় যে আমাদের 27 বিশ্বকাপের প্রস্তুতি, কিসের প্রস্তুতি নেব? 27 বিশ্বকাপে কি চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রস্তুতি নেবো, নাকি না আমরা জাস্ট কোনো রকমের হাজিরা খেলা দিতে যাবো, সেটা প্রস্তুতি নেবো? প্রস্তুতি নেবে হচ্ছে ইন্ডিয়া, প্রস্তুতি নেবে হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইনারা প্রস্তুতি নেবে ওয়ার্ল্ড কাপের জন্য। বাংলাদেশ টিম আমি জানি না 2 বছরের মধ্যে ট্রফির জন্য প্রস্তুতি নেবে কিনা আমি জানি না, এত তাড়াতাড়ি এত প্লেয়ার পাবে কিনা আমি জানি না, যে ওই শুভমান গিল, শাহের মতো প্লেয়ার পাবে কিনা আমি জানি না। বাট আমাদের এখন থেকে চিন্তা করতে হবে যে আমরা কী করে এখন যে পারফর্ম করছি এর চেয়ে বেটার কী করে আমরা সিঁড়িতে যেন উপরে যেতে পারি। আপনি এখনই ট্রফি চিন্তা না করে আমরা আমাদের গ্রাফটাকে কী করে ডেভেলপ করতে পারি। আপনি দেখেন, আপনি যত খেলতে থাকবেন, রেগুলার খেলতে থাকবেন, দেখবেন অটোমেটিকলি আপনি অ্যাচিভমেন্ট পেতে থাকবেন। তো ইন্ডিয়া টিম দেখবেন যে এই যে বিভিন্ন রকম খেলা খেলতে খেলতে অ্যাচিভমেন্ট দাঁড়িয়ে যায়। আর ইন্ডিয়ান টিম এখন যে খেললো, চ্যাম্পিয়ন হলো, এরপরে চ্যাম্পিয়নের মধ্যে একটা টুর্নামেন্ট খেলবে IPL, যেখানে কিনা সমস্ত কোয়ালিটি প্লেয়াররা খেলবে, আরেকটা হাই ভোল্টেজ গেম খেলবে, যার জন্য ইন্ডিয়া টিম ব্যাটসম্যানরা 5টা আউট হয়ে গেলেও 6 নম্বর ব্যাটসম্যান আরামে ব্যাটিং করে, 3টা বোলার ফেল করলে আর 2টা বোলার ভালো করে। তো এই যে পার্থক্য হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া বা ভালো টিম যারা আছেন
পার্থক্য হচ্ছে ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরে ইন্ডিয়া খেলবে IPL হাই স্ট্যান্ডার্ড মানে খেলা, আর বাংলাদেশ এই 2.5 মাস খেলবে হচ্ছে ঢাকা লিগ। মানে যদি পয়েন্ট হিসাব করেন ইন্ডিয়া হচ্ছে 10 পয়েন্ট, IPL 10 পয়েন্টের একটা মার্কিং, আর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে 10 খেলার পরে আবার কিন্তু ওই 6-এ নেমে আসছে। যে 6-এ বলতে বলছে বাংলাদেশের যে ডোমেস্টিক লিগ এবং সাথে যে আপনি জিম্বাবুয়ে টিম আসবে, দিয়ে আবার আপনি ওই লেভেলে খেলতে যাবেন। তো এইভাবে তো আসলে আপনি পারফরমেন্স ডেভেলপ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ওই 6কে যখন আপনি 8 না বানাবেন, ডেভেলপ না করে, ততক্ষণ পর্যন্ত আপনি 10-এর কাছে পৌঁছাতে পারবেন না। এই বিশেষ প্রতিবেদনটি